দেখতে দেখতে পুজো তাহলে চলেই এলো। পুজো মানে অনেক অনেক আনন্দ, নতুন নতুন জামা কাপড়, ভালো মন্দ খাওয়া দাওয়া আর প্যান্ডেল ঘুরে ঠাকুর দেখা। এছাড়াও পুজোর এই 5 দিনের ছুটিতে বেড়াতে যাওয়ার প্ল্যানিংও কম নয়। লিস্টে থাকে অনেক কিছু, তার মধ্যে দীপুদা তো মাস্ট। তো চলো এবারের পুজোয় আমি তোমাদের ঘুরিয়ে আনি ইছামতি নদীর তীরে 5 শতাব্দী প্রাচীন এক জমিদার প্রধান গ্রাম টাকি থেকে, যেখানে আছে গ্রামের আঁকামাকা মেঠো পথ, সবুজ ধান ক্ষেত, পুরনো জমিদার বাড়ি ও তাদের দুর্গাপুজো, নিখাদ গ্রামের দুর্গাপুজো, আর বারোয়ারি পুজো তো আছেই। এছাড়াও থাকবে বেশ কিছু সাইট সিন আর টাকির বিখ্যাত মিষ্টির সন্ধান দেব খুব কম খরচে ইছামতির তীরে থাকার এক সুন্দর আস্তানার। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক টাকি ভ্রমণের প্রথম পর্বের গল্প। আমি সৌম্য, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু পরিব্রাজকের গল্প। আজ অনেকদিন বাদে মা বাবাকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম পুজোটা একটু অন্যরকম ভাবে কাটাতে। ঘড়িতে এখন সময় বলছে সকাল 6টা, আর ক্যালেন্ডার বলছে 1 অক্টোবর বুধবার। আজ মহানবমী। টাকি যাওয়ার জন্য ফার্স্টে কর্ণগর থেকে ট্রেনে করে গেলাম বালি থেকে ওপরে উঠে গেলাম বালিহল স্টেশন। বালি ব্রিজ, মা গঙ্গা আর দক্ষিণেশ্বর মন্দির দর্শন করতে করতে সোজা চলে গেলাম শিয়ালদা। এত সকালেও চারদিকে বেশ ভিড় নজরে পড়ল। সারা রাত জেগে ঠাকুর দেখার আফটার এফেক্ট মনে হয়। যাই হোক, শিয়ালদা থেকে 7:40-এর হাসনাবাদ লোকালে চেপে বসলাম, আর ট্রেনও ছাড়লো একদম টাইমে। তাহলে চলো আমার সাথে সাথে তোমরাও একটু ট্রেন জার্নি আর আশেপাশের এই সুন্দর ল্যান্ডস্কেপ ভার্চুয়ালি এনজয় করো। Myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. This really happening? I can't be too sure, but one day I'll be yours again. 2 ঘন্টার ট্রেন সফর শেষে ফাইনালি পৌঁছে গেলাম টাকি স্টেশনটা ছোট হলেও বেশ সাজানো গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর স্টেশনের বাইরে থেকে একটা টোটো নিয়ে চললাম রাজবাড়ি ঘাটের দিকে। নর্মালি ভাড়া 20 টাকা হলেও পুজোর সময় 5 টাকা করে বেশি নিল। গ্রামের আঁকা বাঁকা পথ পিছনে রেখে মেন রোডে উঠতেই টাকিকে পুরো দস্তুর শহর বলেই মনে হলো। হসপিটাল, স্কুল, কলেজ কি না নেই, আর তার সাথে সাথে পুজো গন্ধটাও বেশ জোরালো হলো। ফাইনালি আমরা এসে পৌঁছেছি হচ্ছে টাকি পৌরসভা গেস্ট হাউসে। এর অবশ্য একটা নাম আছে, সেটা হচ্ছে নিপেন্তু অতিথিশালা। তো বিশাল বড় জায়গা, দারুণ জায়গা, আর খুব চিপ রেটে, খুব সস্তায় এখানেতে রুম পাওয়া যায়, এসি, নন এসি সমস্ত কিছু। আর মোটামুটি 2 দিনের জন্য, আজকে আর কালকে 2 দিনের জন্য আমাদের আস্তানা হচ্ছে এটাই। পুরো গেস্ট হাউস ঘুরে দেখাবো, রুম ট্যুর দেবো, সমস্ত কিছু দেখাবো। তার আগে একবার লোকেশনটা তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে লোকেশন, এই হচ্ছে ইছামতি নদী। এই দিকটা চলে যাচ্ছে হচ্ছে রাজবাড়ি ঘাটের দিকে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে। রাজবাড়ি ঘাট খুবই পপুলার একটা জায়গা, এখান থেকে সমস্ত জায়গায় যাওয়ার জন্য টোটো পাওয়া যায়, তোমরা সবাই জানো। আর এই জায়গাটা পুরোটাই খুব সুন্দর করে ঘাটটা বানানো হয়েছে।
খুব সুন্দর বসার জায়গা করা আছে, ছোট ছোট এরকম। আর এই হচ্ছে ইছামতি নদী। এদিকে প্রচুর নৌকো দাঁড়িয়ে আছে। এগুলো সব কালকের বিসর্জনের জন্য। নৌকোগুলোতে সমস্ত বিসর্জন দেখা যাবে ঠাকুরের, এটা কালকে বলবো। বাকি এটা হচ্ছে পুরোটা ইছামতি নদী। আর ওই পারে হচ্ছে বাংলাদেশ। এই হচ্ছে ওপারটা বাংলাদেশ। আর ঠিক তার অপোজিটেই হচ্ছে এই টাকি পৌরসভা গেস্ট হাউস। বিশাল বড় জায়গা এই টাকি পৌরসভা গেস্ট হাউস। এটা টাকি মিউনিসিপ্যালিটি দ্বারাই পরিচালিত। এটা বিশাল বড় জায়গা আছে, প্রচুর বড় মাঠ এখানেতে, 3 তলা অবধি বিল্ডিং, খুব সুন্দর বাগান করা আছে সামনেটা। এদিকে একটা এরকম ইন্ডিয়ান ফ্ল্যাগ। এই হচ্ছে টাকি পৌরসভা গেস্ট হাউস। বাকি সমস্ত আপডেট তোমাদেরকে দেবো, কীরকম কি রুম ট্যুর আছে না আছে। এখানে নিজস্ব এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, রেস্টুরেন্ট আছে, তো সেগুলোর কি চার্ট আছে না আছে সেগুলোও তোমাদেরকে আমি সব জানাবো। আচ্ছা, তো তোমাদের একবার গেস্ট হাউসের ভেতরটা একবার নিয়ে যাই। এই সাইডটায় প্রচুর ফুল গাছ আছে, দু সাইডে প্রচুর ফুল গাছ। এদিকটা এখানে নিচে এদিকগুলো প্রত্যেকটাই রুম। এটা হচ্ছে একটা এন্ট্রেন্স, মানে এটা হচ্ছে মেন এন্ট্রেন্স। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, বেশ বড় রিসেপশন এরিয়া এটা। চেক ইন চেক আউট টাইমও দেওয়া আছে। চেক ইন হচ্ছে 11টা, চেক আউট হচ্ছে 10টা। বাকি এখানে ওয়াইফাই ফ্যাসিলিটি পাবে, ওয়াইফাই এর পাসওয়ার্ডও করা আছে। ঠিক রিসেপশন এরিয়া থেকে এদিকেও একটা রুম আছে, নিচেও প্রচুর রুম আছে। রিসেপশন এরিয়া থেকে পিছন দিকটা গেলে এই দিকটা হচ্ছে রান্নার জায়গা, এই সাইডটা। এদিকেও একটা গেট আছে, এখান দিয়েও টোটো করে আসা যায় স্টেশন থেকে। এটা হচ্ছে কিচেন এরিয়া, এই হচ্ছে কিচেন এরিয়া এদের। আর এটা হচ্ছে এদের ডাইনিং এরিয়া। এবারে যাব 3 তলায়। এই হচ্ছে 3 তলা, মানে মোটামুটি ফুটবল খেলা যাবে এরকমই জায়গা এতটা। অ্যাকোয়াগার্ড আছে, প্রত্যেকটা ফ্লোরে অ্যাকোয়াগার্ড ফ্যাসিলিটি আছে, এরকম বেসিন আছে। এখানেও প্রচুর রুম আছে। এইটা হচ্ছে একটা কমন ব্যালকনি, এখান থেকে দাঁড়িয়ে আরামসে ইছামতি নদী দেখা যেতে পারে খুব ভালোভাবে। ইভেন কি কালকে যে বিসর্জন আছে সেটাও কিন্তু এখান থেকে দাঁড়িয়ে এখান থেকে বসে খুব ভালোভাবে এনজয় করা যায়। আমাদের রুম হচ্ছে ওটা হচ্ছে 14 নম্বর রুম। আর এদিকে একটা রুম আছে, এটা হচ্ছে 15 নম্বর রুম। দুটোই কিন্তু ইছামতি নদী ফেসিং। আচ্ছা, তো এবার আমাদের রুম ট্যুরটা একবার তোমাদের করিয়ে দিই। আমাদের রুম হচ্ছে 14 নম্বর রুম। এটা এই রুমে ঢুকলে প্রথমে আছে বাথরুম, এটা পরে দেখাচ্ছি। বাকি এই হচ্ছে রুমের লাগেজ জিনিসপত্র আছে, তো অগোছালো হয়ে আছে। এদিকে দুটো চেয়ার আছে, এখানে জানলা, 3 দিকে 3খানা জানলা আছে, এসি আছে, পাখা আছে। আর এই যে বেডটা আছে এটা ডবল বেডরুম,
মানে এটা ডবল বেডের, দুজন আরাম করে শুতে পারবে, তার বেশি শুতে পারবে না। এদিকে একটা আনলা আছে জামা কাপড় রাখার জন্য, আয়না আছে, এদিকে টিভি আছে, প্লাগ পয়েন্ট আছে, এরকম একটা ছোট টেবিল আছে, আর একটা ছোট টুল আছে। এবার ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন কমোড। এদিকে শাওয়ার আছে, বাট শাওয়ারের কল নেই। বালতি আছে, মগ আছে, এদিকে একটা মিরর আছে, বেসিন আছে, ব্যাস নর্মালি যেটুকু যা থাকে। এদিকে জামা কাপড় রাখার জন্য একটা হ্যাঙ্গারও আছে, আর এদিকে গিজারের পয়েন্ট করা আছে, বাট গিজার নেই। এই হচ্ছে মোটামুটি রুমের টেক্সচার। এই রুম খুব পুরনো রুম, সেরকম মেনটেনেন্স নেই, মেনটেনেন্সের বেশ অভাব। বাট যেটা মেন ইউএসপি এই রুমের, সেটা হচ্ছে এই ব্যালকানি, এই প্রাইভেট ব্যালকানি। এখানে এসে দাঁড়ালে বা বসলে প্রচুর হাওয়া এখানেতে। এখান থেকে দাঁড়িয়েই পুরো ইছামতি নদী দেখা যায়। এমনকি দশমীর দিন, বিজয়া দশমীর দিন যে ভাসান হয়, সেটাও কিন্তু এখান থেকে দাঁড়িয়েই দেখা যায়। আচ্ছা, তো তোমাদের পুরো গেস্ট হাউসটা ঘুরিয়ে দেখালাম, রুম ট্যুরটাও দিলাম। তো যেহেতু এটা পৌরসভার মানে গভর্নমেন্টের, তাই মেনটেনেন্সের বেশ অভাব আছে। তোমরা দেখতেই পেলে রুমের টেক্সচার বা বাথরুমের অনেক জিনিসেরই একটু মেনটেনেন্সের দরকার, তো সেগুলো ল্যাকিং রয়েছে। বাকি অল ওভার ঠিকঠাক। মানে যারা একটু সস্তায় টাকিতে এসে থাকতে চাইছো, একদম একদম মানে ইছামতি নদীর তীরে, ইছামতি নদী ফেসিং, তাদের জন্য এটা আইডিয়াল। কিন্তু যারা একটু লাক্সারিয়াস ভাবে থাকতে চাইছো, তাদের জন্য বলবো এটা চুজ করো না এই গেস্ট হাউসটা। বাকি এবার তোমাদেরকে আমি একটু ভাড়ার ব্যাপারটা বলে দিই। এখানেতে যে রুমগুলো রয়েছে, মানে যেগুলো ইছামতি নদী ফেসিং, একদম প্রাইভেট ব্যালকনি দিয়ে, যেমন এই আমাদের 14 নম্বর রুমটা আর হচ্ছে ওদিকে 15 নম্বর রুমটা, এই দুটো রুম হচ্ছে 800 টাকা করে ভাড়া, নন এসি। আর যদি এসি নাও তাহলে 1000 টাকা। আর ভেতরের দিকে যে রুমগুলো তোমাদেরকে আমি দেখিয়েছি, সেগুলো নর্মালি 600 টাকা নন এসি, আর এসি হলে 800 টাকা। আর আরও একটা ইনফরমেশন তোমাদের জানি, যেটা আমার জানা ছিল না, বাট এখন আমি জানলাম। সেটা হচ্ছে, আমি বলেছি যে প্রত্যেকটা ফ্লোরে অ্যাকোয়াগার্ড আছে ফেসিলিটি, বাট অ্যাকোয়াগার্ড কাজ করে না। ওই যেরকম বললাম যে মেনটেনেন্সের অভাব আছে, অনেক কিছু মেনটেনেন্সের অভাব এদের আছে। জানি না আর কি কি নজরে পড়বে, যা যা পড়বে সমস্ত কিছু তোমাদেরকে জানাবো, বাট এটা একটা মেন ব্যাপার। আর এই যে রুম, এই রুমের যে বেড, সেখানেতে দুজনের বেশি কিন্তু শুতে পারবে না, বেশ ছোট রুম। তো যদি ম্যাট্রেস কেউ নেয়, যদি 3 জন কেউ থাকে, যদি ম্যাট্রেস লাগে, যদি ম্যাট্রেস নেয়, তার জন্য কিন্তু এরা 100 টাকা করে চার্জ করে। এই হচ্ছে টোটাল টাকি গেস্ট হাউসের তোমাদের রিভিউ। বাকি এবার এর যা ডিটেলস আছে, যা কন্ট্যাক্ট নাম্বার আছে, কিভাবে কোথা থেকে কি বুকিং করতে হয়, সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে কন্ট্যাক্ট করে নিও। এখন ঘড়িতে টাইম হচ্ছে বেলা 1টা। তো নিচে যাচ্ছি লাঞ্চের জন্য, ওদের যে ডাইনিং এরিয়া আছে সেখানেতে। তো দেখি কীরকম কি খাবার দাবার কোয়ালিটি, কি খাবার দাবার কি আছে না আছে, সবটাই তোমাদেরকে দেখাবো। রুই মাছের মিলটা আছে 120 আছে, কাল্লা মিলটা আছে 140, ভেটকি মিলটা 200, ট্যাংরা মিলটা 200, পাঁচ মিলটা আজকে হচ্ছে না, চিংড়ি মিলটা 200, ইলিশের মিলটা 350, চিকেন মিলটা 60, মটন মিলটা 280। আর ভেজ মিলটা ভাত ডাল সবজি চাটনি, এটা সব কিছু সাপোজ সবার সাথে থাকছে, এটা 70 টাকা করে মিল আছে। আচ্ছা, টাইমিং কটা থেকে কটা? টাইমিং 12টা থেকে, মানে পুরো আনলিমিটেডই পাওয়া যাবে। লাঞ্চে 3টে ভেজ থালির সাথে 1 প্লেট মাটন নিয়েছিলাম। দেরাদুন চালের ভাত, মুসুরির ডাল, বেগুনি, আলু পটল সয়াবিনের তরকারি আর আমের চাটনি, এই ছিল ভেজ থালির মেনু। যেহেতু মিল সিস্টেম, তাই খাওয়া দাওয়াও ছিল আনলিমিটেড। তো লাঞ্চ টাঞ্চ কমপ্লিট। খাওয়া দাওয়ারের কোয়ালিটি এখানে কিন্তু খুব ভালো, খুবই ভালো এবং খুবই রিজনেবল প্রাইসে। বাকি একবার তোমার ক্যামেরাটা ঘোরাই, একবার
দেখাই, বুঝতেই পারছো প্রচন্ড হাওয়া হচ্ছে, এই হচ্ছে অবস্থা। হঠাৎ করেই ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেল। আকাশে তখন ঘন কালো মেঘের ঘন ঘটা, সাথে ঠান্ডা ঝোড়ো হাওয়া আর মুষলধারে বৃষ্টি সারাদিনের সমস্ত গরম আর ক্লান্তি দূর করে দিল। সামনে ইছামতি নদীও তখন বেশ উত্তাল। এখন বাজে ঘড়িতে বিকেল 4টে। তো এখন বেরোবো একটু সাইট সিন করতে আর কিছু ঠাকুর দেখতে। সকাল থেকেই টাকির ওয়েদারটা একটু অন্যরকম, ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরও দেখলে যে ওয়েদার একদম পুরো চেঞ্জ, ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি। তো এখন ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, তাই একটু বেরোবো, দেখি কোথায় কোথায় যাওয়া যায়, কী কী করা যায় সবটাই দেখাবো তোমাদেরকে। আমাদের টোটো দাদা একদম সময় মতোই চলে এলো। এরপর ইছামতি নদীর পাড় ধরে টাকির আঁকা বাঁকা গ্রামের পথ দিয়ে এগিয়ে যেতে লাগলাম। বৃষ্টির পর এই ওয়েদার, এই গ্রামের পথ আর টোটো দাদার কাছে দুই বাংলার বিভিন্ন গল্প শুনতে কিন্তু দারুণ লাগছিল। গরু সব যাচ্ছে ওই বেড়ি দিয়ে, গরু এখান থেকে সাপ্লাই হয়। হ্যাঁ, আগে তো এখান থেকেই যেত, হাজার হাজার গরু মোষ বাজার হতো। এখন তো বন্ধ আছে, 3 বছর ধরে চলেছিল। এখন এগুলো সব আমাদের যে ভারতীয় সেনাপ্রধান যে জেনারেল শঙ্কর রায়চৌধুরী, আচ্ছা, ওনার বাড়িটা চাই। আচ্ছা, ভেতরেও পুজো হয়েছে? হ্যাঁ, মানে ওই তো ওখানটা বলি হয়, ওই যে দালানটা আছে, আচ্ছা, ওই পুজো হয়ে যায়। আমাদের ফার্স্ট গন্তব্য হলো এই জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। এটি রায়চৌধুরী বাড়ি বা আদি বাড়ি নামেও পরিচিত। এই বাড়ির বাকি সদস্যরা জমিদারিত্ব সামলালেও শঙ্কর রায়চৌধুরী কিন্তু দেশ ও দশের কাজে নিজেকে নিযুক্ত করেন ইন্ডিয়ান আর্মির হয়ে। একটা সময় এখানে পাঁঠা ও মোষ বলির বেশ চলছিল, এখন আর সেসব হয় না। এখানে দুর্গাপুজো এখনো বেশ ধুমধাম করে নিষ্ঠা সহকারে হয়। বাড়ির পিছনে রয়েছে প্রায় 100 বছরের পুরনো বেলগাছ, যা এখনো একদম ফলন্ত। এটাতে গয়নার বাক্স শুটিং হয়েছিল। এই বাড়িতেই নাকি গয়নার বাক্স, নগর কীর্তন, শঙ্খচিলের মতো ভালো ভালো বাংলা ছবির শুটিং হয়েছে। এটা ব্রিটিশ আমলের নলকূপ, যেটা আগেকার দিনের নদীর জল, পুকুরের জল খেতে হতো না, এই সেইটাই আবার কাজ। এর পরের স্পট এই 100 বছরের পুরনো ব্রিটিশ আমলের নলকূপ। একটা সময় ইছামতি নদীর জল নাকি লোহার হাতল ঘুরিয়ে ঘুরিয়ে ওপরে তোলা হতো, আর তারপর সেই জল টাকির মানুষ খেতে পারত। এরপর দেখলাম বিসর্জন নাটকের সেই বাড়ি আর সেই শুটিং স্পট। বিসর্জন নাটকের এটা এখানে হয়েছিল। হ্যাঁ, এখানে অভিযাত্রী সিনেমা হয়ে গেছে আবার। আচ্ছা, খুব বইটা ভালো করেছিল, ওই পুকুরতে চান করে উঠতো পিছন দিক দিয়ে। এরপর চললাম মিনি সুন্দরবন বা ম্যানগ্রোভ অরণ্য দেখতে। গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ, একপাশে সবুজ ধান ক্ষেত, আর অদ্ভুত এক ঠান্ডা হাওয়ায় ঘুরতে যে কি ভালো লাগছে। আর তার উপর বাড়তি পাওনা আমাদের টোটো দাদা, তার দারুণ সুন্দর ব্যবহার আর অবিরাম শোনানো গল্প জার্নিটাকে আরো সুন্দর করে তুলছিল। এসে পৌঁছলাম মিনি সুন্দরবনে। 10 টাকা করে এন্ট্রি ফি। এখানে কিছু ইনফরমেশন দিয়ে রাখি তোমাদের। এখানে একটা চেকপোস্ট আছে। তোমরা যে টোটোতে করে সাইট সিন করবে সেই টোটোকে চেকপোস্টের আগে আটকে দেবে। এরপর তোমাদের আধার কার্ড ওই চেকপোস্টে জমা করতে হবে। তারপর তোমাদেরকে অন্য একটা টোটো বা অটো রিজার্ভ করতে হবে ওই ম্যানগ্রোভ জঙ্গলে যাওয়ার জন্য। 10 টাকা 10 টাকা 20 টাকা করে আসা যাওয়া। এবার বলি এখানে কি দেখবে। এটা একটা ম্যানমেড ম্যানগ্রোভ জঙ্গল। এটাকে গোলপাতার জঙ্গলও বলা হয়। এটার দেখভাল করে টাকি পৌরসভা।
বিভিন্ন রকমের ম্যানগ্রোভ গাছ আছে এখানে, আর তাদের শ্বাসমূলও তোমরা দেখতে পাবে। এই জঙ্গল শেষে জায়গাটা থেকে বাংলাদেশ খুব পরিষ্কার আর অনেক কাছ থেকে দেখা যায়। এখানে এক দাদাকে দেখলাম শরবত বেচতে 10 টাকা করে। তোমরা শরবত না খেয়ে তার বদলে দূরবীন দিয়ে বাংলাদেশ ভালো করে দেখতে পারো। বাংলাদেশ বলতে পুরো বাংলাদেশকে তো বোঝায় না, জাস্ট বাংলাদেশের পাড়টা তোমরা দেখতে পাবে। পাড়ের কিছু চেকপোস্ট, পাড়ের কিছু বাড়িঘর এবং মানুষজন তোমরা এই দূরবীন দিয়ে পরিষ্কারভাবে দেখতে পাবে। এখানে নোনা জলের গাছ হবে না, এগুলো সব ম্যানগ্রোভ গাছ বলে, ওসব লাগালেই মারা যাবে। হ্যাঁ, এই বাইনোকুলারের কি ব্যাপার? 10 টাকা। তুমি লেবু জল খেলে ওটা দেখা আলাদা চার্জ হবে না, যদি না খাও 10 টাকা দিতে। মানে ওটা দিয়ে কি দেখতে দেখা ওদের যায়? বিজিবির পোস্টগুলো দেখা যাবে। এটা তো ইন্টারন্যাশনাল বর্ডার, আপনি এক দেশ থেকে দাঁড়িয়ে আরেক দেশের শেষ সীমান্ত দেখছেন। এখানে কি কি গাছ আছে? সব ম্যানগ্রোভ? সব ম্যানগ্রোভ, কেওড়া, গোল গাছ, গরান গাছ, গেওয়া, অটচাকা, হেতাল গাছ, সুন্দরী, এগুলো সব ম্যানগ্রোভের ভিতরে পড়ে। সুন্দরী আছে? মানে নাম কিছু লেখা নেই? নাম লেখা ছিল স্যার, ঝড়ে মরে নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা। এটা কি গভর্নমেন্টের দেখাশোনা না? পৌরসভা, টাকি পৌরসভা 1 নম্বর ওয়ার্ডের ভিতরে এটা। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ারের মাথায় উঠলে বিভিন্ন রকম ম্যানগ্রোভ গাছগুলোকে ওপর থেকে ভালো করে দেখতে পাবে, আর বাংলাদেশের বর্ডারও। মিনি সুন্দরবন দেখে বেরিয়ে ফেরার পথে দেখে নিলাম বহু পুরনো রাধানন্দ দুলালজিউর মন্দির। এর ঠিক পাশেই দেখলাম গ্রামের দুর্গাপুজো। না তো কোনো থিম আছে, আর না তো কোনো আড়ম্বর, আছে শুধু নিষ্ঠা আর ভালোবাসা। এরপর চেকপোস্ট থেকে আধার কার্ড ফেরত নিয়ে আমাদের আগের টোটোতে চড়ে বসলাম। মন্দিরটা কত পুরনো? এটা 250 বছরে ভেঙে গেছিল, আবার নতুন করে বানিয়েছে। গ্রামের ভেতর দিয়ে যেতে যেতে প্রথমে দেখলাম 250 বছরের পুরনো কামাখ্যা মায়ের মন্দির, আর ঠিক তার পাশে দেখলাম সেই একই রকম গ্রামের দুর্গাপুজো। এরপর গ্রামের ভেতর দিয়ে যেতে যেতে দেখে নিলাম 86 বছরের পুরনো সোদপুর বারোয়ারি ক্লাবের দুর্গাপুজো। 86 বছর। ওই দেখো, পশ্চিম আকাশে অস্তরাগের রঙের খেলা শুরু হয়ে গেছে। ইছামতি নদীর সৌন্দর্য যেন এই সময় আরো 1000 গুণ বেড়ে গেছে। এরপর দেখে নিলাম আমাদের নেক্সট স্পট টাকির বিখ্যাত জোড়া শিব মন্দির। এই মন্দিরের সামনে খুব সুন্দর একটা বাঁধানো ঘাট রয়েছে, যা শুধুমাত্র মন্দিরের কাজেই ব্যবহার হয়। জোড়া শিব মন্দির ঘুরে চলে গেলাম টাকির রামকৃষ্ণ মিশন আশ্রমে। ভেতরে তখন প্রার্থনা চলছে। এরপর গেলাম টাকি কুলেশ্বরী কালীবাড়ি। প্রায় 450 বছরের পুরনো এই মন্দির নাকি খুব জাগ্রত। ইতিহাস বলে কোনো এক সময় ইছামতি নদীতে জেলেরা মাছ ধরতে গিয়ে জালে একটা নকশা আঁকা ঘট পেয়েছিল। তারপর সেই ঘট তখনকার সময় জমিদার গিন্নির হাতে তুলে দেওয়ার পর তিনি স্বপ্নাদেশে ওই ঘট প্রতিস্থাপনের আদেশ পেয়েছিলেন। সেই সময় খড় দিয়ে বানানো চালা ঘর তৈরি করা হয়েছিল, যা আজকের সুন্দর বাঁধানো মন্দির। যেহেতু নদীর কূলে ওই ঘরটি পাওয়া গেছিল, তাই মন্দিরের নাম কুলেশ্বরী কালীবাড়ি। কথিত আছে মা নাকি প্রত্যেক রাত্রে মন্দির চত্বরে ঘুরে বেড়ান, তাই মন্দিরটির মাথায় একটা ফাঁক রাখা আছে, কিন্তু ওই ফাঁক দিয়ে কখনোই মন্দিরের ভেতর জল প্রবেশ করে না। তারপর গেলাম টাকি রাজবাড়ি বা পুবের বাড়ি। বছরের অন্য সময় এই জমিদার বাড়িতে প্রবেশ মূল্য থাকে এবং অন্দরমহল ঘুরে দেখা যায়, কিন্তু পুজোর সময় ভিতরে প্রবেশ নিষেধ, আর প্রবেশ মূল্যতেও ছাড়। পুজোর সময় জমিদার বাড়ি বা রাজবাড়িগুলো এক অন্য সাজে সেজে ওঠে। তো এই টাকি রাজবাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন কমলাকান্ত রায়চৌধুরী। ওনার পৌত্র সূর্যকান্ত রায়চৌধুরী ছিলেন এক গুরুত্বপূর্ণ ব্যক্তি। টাকিতে পুরনো বসত বাড়ি ইছামতি নদী গর্ভে তলিয়ে গেলে হাসপাতালের কাছে নতুন ভবন তৈরি করেন, যা টাকি পুবের বাড়ি নামে পরিচিত। এই সূর্যকান্ত রায়চৌধুরীর পুত্র
জগবন্ধু রায়চৌধুরী ছিলেন রায়চৌধুরী পরিবারের শেষ সদস্য বা শেষ জমিদার। এরপর এই জমিদার বাড়ি 2018 সালে হস্তান্তর হয় আর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন অনুপ কুমার ঘোষ ও শর্মিষ্ঠা ঘোষ। এবার দেখে নিলাম টাকি ঘোষবাবুদের বাড়ির দুর্গাপুজো। টাকি 5 শতাব্দীর প্রাচীন এক জমিদার প্রধান গ্রাম। রায়চৌধুরী জমিদার বাড়ি ছাড়াও এই ঘোষবাবুদের জমিদার বাড়ির বেশ নামডাক আছে। আপাতত টাকিতে 3টি জমিদার বাড়ি ছাড়া বাকি সব কালের নিয়মে ধ্বংস হয়ে গেছে, আর না হলে ইছামতি নদী গর্ভে তলিয়ে গেছে। প্রায় 350 বছরের পুরনো এই জমিদার বাড়িতে দুর্গাপুজো শুরু হয়েছিল ঈশ্বর হরিনারায়ণ ঘোষের হাত ধরে। টাকির ইতিহাসে ঘোষবাবুর বাড়ির জমিদারদের লেঠেল বাহিনীর বেশ সুনাম ছিল। কথিত আছে 1928 সালে জমিদার হরেন্দ্রনাথ চৌধুরী ও প্রসূনচন্দ্র ঘোষের উদ্যোগে টাকিতে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন এবং ইংরেজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এক সভা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে তিনি ভাষণ দেন এই ঘোষবাবুদের পুজো দালানে। ঘোষবাবুদের বর্তমান প্রজন্ম এখনো নিয়ম নিষ্ঠা মেনে পুজো করেন। বহু বাংলা চলচ্চিত্র যেমন শঙ্খচিল, আট্টাহাটের বনগা লোকাল, ভূমিকন্যা এই বাড়িতে শুটিং হয়েছিল। এই ঘোষবাবুদের জমিদার বাড়ি থেকে বেরিয়ে দেখে নিলাম ঘোষবাবুদের বারোয়ারি দুর্গাপুজো। ঘুরতে ঘুরতে বেশ খিদে পেয়ে গেছিল, তাই আমাদের টোটো দাদা দাঁড় করালো টাকির সব থেকে সেরা মিষ্টির দোকান কালিকা মিষ্টান্ন ভান্ডারে। হরেক রকম মিষ্টি তো আছেই, কিন্তু টাকিতে বিখ্যাত মিষ্টি কি সেটা বরং তোমরা শুনে নাও, আর আমরা ততক্ষণ একটু পেট পুজো পর্বটা সেরে নিই। এই মালপো কি বিখ্যাত নাকি? হ্যাঁ, কত করে এগুলো? এটা 8 টাকা করে। 8 টাকা। কি না, মানে কি মালপো বলে? এটা ছানার মালপো, টাকি ছানার মালপো। এটা নর্মালিটি আর এর একটা স্পেশাল হয়, সেটা আপনার হচ্ছে 15 টাকা করে পিস করে। সেটা কোয়াপির গাওয়া দিয়ে বানানো হয়। এবার ওটা ওয়াটার অনুযায়ী করা হয়, সেটা আরো বড় হয় নাকি? সাইজ ওটা ওয়াটার অনুযায়ী করা হয়। আর এটা ছাড়া আর কি বিখ্যাত আছে? এটা মালপো সন্দেশ। এটা কত করে সব? এটা আপনার হচ্ছে 300 টাকা কিলো। 300 টাকা কিলো। পেট পুজো সেরে নিয়ে চলে এলাম আজকের শেষ সাইট সিন রাজবাড়ি ঘাটে। এই রাজবাড়ি ঘাট টাকিতে দুর্গাপুজো বিসর্জনের জন্য খুব বিখ্যাত। এছাড়াও এখান থেকে সব জায়গায় যাওয়ার টোটো পাওয়া যায়। অনেক হোটেল লজ আছে এই রাজবাড়ি ঘাটের কাছে। একটা সময় এই ঘাট শুধুমাত্র টাকির জমিদার বাড়ির লোকজনরাই ব্যবহার করত। এই রাজবাড়ি ঘাটের পাশেই আছে রাজবাড়ি দুর্গা দালান। এখানেও নিয়ম নিষ্ঠা মেনে আজও দুর্গাপুজো হয়। টাকি রাজবাড়ির মোট 4টি অংশের মধ্যে পূবের বাড়ি নতুন করে তৈরি করা, আর বাকি 3 অংশ ইছামতি নদীর তলায় তলিয়ে গেছে। শুধু এই দুর্গা দালানটাই অবশিষ্ট আছে। গ্রামের পুজো, জমিদার বাড়ির পুজো সবই দেখালাম। এবার টাকির 3টে সেরা বারোয়ারি পুজো দেখিয়ে দিই। তাহলে সমস্ত সাইট সিন আর ঠাকুর দেখা শেষ। এবার গেস্ট হাউসে ফেরার পালা। রাতও অনেকটা হলো। গ্রামের পুজো যতটা জাঁকজমকহীন, মানুষের হইহট্টগোলহীন, শান্ত, শহরতলির পুজো ততটাই জাঁকজমকপূর্ণ, মানুষের ভিড়ভাট্টা আর আলোর রোশনাইতে ঠাসা। গেস্ট হাউসে ফিরে দেখলাম সামনের রাস্তা আর পার্কে প্রচুর মানুষের ভিড়। আমাদের গেস্ট হাউসও খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো। এবার ডিনারের পালা। ঘড়িতে বাজছে রাত 10:30। সারাদিন ঘোরাঘুরি করে বেশ টায়ার্ড। কাল সকালে তাড়াতাড়ি উঠতেও হবে, অনেক প্রোগ্রাম। আজকের মতো আর অবশ্যই এবারের মতো নবমীর পর্ব শেষ। কলকাতা বা শহরতলির
ওই ভিড়ভাট্টা, ঠেলাঠেলি আর থিম পুজো থেকে দুদিনের জন্য শান্তি পেতে আর পুজোটা একটু অন্যরকম ভাবে কাটাতে গ্রামের পুজোর কোনো তুলনাই হয় না। আজকের মতো তাহলে টাকির পুজোর গল্প এখানেই শেষ করলাম। ফিরে আসবো আগামী পর্বে টাকির মহাদশমী পর্ব নিয়ে। তোমাদের জন্য সেই পর্বে থাকবে অনেক কিছু। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি আর পুজোর অনেক অনেক শুভেচ্ছা।